অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার চতুর্থ অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো অয়লার কোণ। একটি কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিকে পরপর তিনটি ঘূর্ণনের মাধ্যমে অপর একটি কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে রূপান্তর করলে পরপর ঘূর্ণনের কোণ তিনটিকে অয়লার কোণ বলে। আমরা একটি কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি দেখতে পাচ্ছি। এই কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে তিনটি অক্ষ থাকে, এক্স, ওয়াই এবং জেড। প্রথমে জেড অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ঘোরানো হয়। জেড অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে কোণে ঘোরানো হয় সেটা হচ্ছে একটি অয়লার কোণ। আবার এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে ঘোরানো হয়, যে কোণে ঘোরানো হয় সেটি হচ্ছে আরেকটি অয়লার কোণ। এরপর আবার জেড অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ঘোরানো হয়, যে কোণে ঘোরানো হয় সেটি হচ্ছে আরেকটি অয়লার কোণ। পরের চিত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি কোণ, একটি হচ্ছে ফাই, একটি হচ্ছে থিটা, একটি হচ্ছে সাই। এই তিনটি হচ্ছে অয়লার কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে। প্রথমে জেড অক্ষের সাপেক্ষে এক্স অক্ষকে ফাই কোণে ঘোরানো হয়। এক্স অক্ষের সাথে সাথে ওয়াই কোণও ফাই কোণে ঘুরে যায়। যেহেতু জেড অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে সেজন্য জেড অক্ষের কোনো পরিবর্তন হয় না। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ফাই কোণে ঘুরে যাবে। এটাকে বলা হচ্ছে প্রথম ঘূর্ণন। দ্বিতীয় ঘূর্ণনের ক্ষেত্রে এক্স এর যে এখন নতুন অবস্থান সেটা হচ্ছে এক্স প্রাইম। এই এক্স প্রাইমের সাপেক্ষে ওয়াই এর যে নতুন অবস্থান ওয়াই প্রাইম এবং জেড কে থিটা কোণে ঘোরানো হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই তলটা ছিল আগে, এটাকে যদি এভাবে ঘোরানো হয় থিটা কোণে তাহলে এই দিকের কোণটা হবে থিটা, আবার জ্যাট অক্ষটাও সরে আসবে এদিকে, কারণ আমরা জানি ওয়াই অক্ষের সাথে জ্যাট অক্ষ থাকে লম্বভাবে। এটা যদি অবস্থান হয় ওয়াই অক্ষের এখন, তাহলে জ্যাট অক্ষের বর্তমান অবস্থান হবে এটা। আর জ্যাট অক্ষ ছিল আগে এদিকে, এখন যদি এখান থেকে এখানে সরে আসে তাহলে এখানে এই যে কোণটা থিটা এটা হচ্ছে আরেকটি অয়লার কোণ। এটাকে বলা হয় দ্বিতীয় ঘূর্ণন। তৃতীয় ঘূর্ণনের ক্ষেত্রে আবার জ্যাট অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ঘোরানো হয়। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এই যে জেড প্রাইম অক্ষটা আছে দ্বিতীয় ঘূর্ণনের পরে এই অবস্থানে আসছে। এই জেড প্রাইমের সাপেক্ষে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের যে অবস্থান ছিল পরবর্তীতে সেটাকে সাই কোণে, এই অবস্থান থেকে এদিকে সাই কোণে আসবে, সাই কোণে সরে গেলে যে অবস্থানটা হবে সেটাই হচ্ছে নতুন অবস্থান। আর এখানে যে কোণে সরে গেছে সেই সাইটা হচ্ছে অয়লার কোণ। তাহলে প্রথম ঘূর্ণনে আমরা কত কোণে ঘুরিয়েছি? ফাই কোণে। দ্বিতীয় ঘূর্ণনের ক্ষেত্রে আমরা থিটা কোণে ঘুরিয়েছি এবং তৃতীয় ঘূর্ণনের ক্ষেত্রে সাই কোণে ঘুরিয়েছি। এই ফাই, থিটা আর সাই হচ্ছে এখানে অয়লার কোণ। আমরা এখন তিনটা ঘূর্ণন নিয়ে ডিটেলস আলোচনা করব। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম দুটি কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটি হচ্ছে এক্স এবং ওয়াই জেড, আরেকটি হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলো হচ্ছে আই, জে, কে, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অক্ষ বরাবর একক ভেক্টরগুলো হচ্ছে আই প্রাইম, জে প্রাইম, কে প্রাইম। এখন এই দুটো স্থানাঙ্ক ব্যবস্থার একক ভেক্টরগুলোর মধ্যে সম্পর্ক আমি দেখিয়েছিলাম এই সমীকরণের সাহায্যে। প্রথম ঘূর্ণনের ক্ষেত্রে আমি বলেছি যে জ্যাট অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ঘুরে যাবে ফাই কোণে। ঘুরে গেলে এই এক্স অক্ষ ফাই কোণে সরে এই এক্স ওয়ান অবস্থানে আসবে। ওয়াই অক্ষ ফাই কোণে সরে গেলে এই ওয়াই ওয়ান অবস্থানে আসবে। আর জ্যাট অক্ষের সাপেক্ষে যেহেতু ঘুরছে, জ্যাট অক্ষ নিজে ঘুরবে না, এটির জ্যাট ওয়ান অবস্থান আর জ্যাট অবস্থান একই থাকবে।
তাহলে বর্তমানে এখন যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা পাবো সেটা হবে x1 y1 z1। এই z1 আর z একই। এই যে নতুন অবস্থান সেটার সাথে আগের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা আমরা একক ভেক্টরের সাহায্যে এই সমীকরণের সাহায্যে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি i প্রাইম ছিল, আর এখানে আমরা নতুন ক্ষেত্রে যদি i1 j1 k1 ধরি একক ভেক্টরগুলোকে, তাহলে আমরা প্রথমে লিখব i1, এখানে i প্রাইমের জায়গায় হবে i1। আর এখানে আলফা 1টা বলেছিলাম যে i প্রাইমের সাথে এই i ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। এই i প্রাইমের সাথে i ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। এখন আমরা বর্তমান ক্ষেত্রে এখানে পাচ্ছি i1 ভেক্টর, আর i1 এর সাথে আমরা এই i ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন নিব। তাহলে আমরা লিখব i cos phi, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই i1 এবং i ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে phi, আর এটার কোসাইন নিলে হবে cos phi। আমরা এখান থেকে এটি লিখলাম। এখানে আছে প্লাস, আমরা প্লাস দিলাম, যে লিখলাম। আলফা 2টা হচ্ছে এই i প্রাইমের সাথে j এর মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা এখন এখানে যেহেতু ধরেছি i1, তাহলে i1 এর সাথে এই i এর মধ্যবর্তী কোণের কোসাইন নিব। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি x এবং y অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর যেহেতু সরে একটা ফাই কোণ এদিকে চলে আসছে, তাহলে এই i1 এবং এখানে j এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি মাইনাস ফাই। এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, সরে এসেছে ফাই, তাহলে 90 ডিগ্রি মাইনাস ফাই হবে এই i1 এবং j ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এখানে যেহেতু কোসাইন নিতে হবে, তাহলে আমরা এখানে লিখব j cos 90 ডিগ্রি মাইনাস ফাই, কোণের কোসাইন। এখানে আছে প্লাস, আমরা এখানে প্লাস দিব, কে দিলাম। আলফা 3টা হচ্ছে এই i প্রাইমের সাথে এই k ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা তাহলে এখানে এই i1 এর সাথে এই k ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন নিব। যেহেতু ax আর x1 একই তলে আছে, সেহেতু এই i1 এর সাথে এই k ভেক্টরটা 90 ডিগ্রি কোণে থাকবে, সেজন্য আমরা এখানে লিখেছি cos 90 ডিগ্রি। একইভাবে আমরা লিখব, এটাকে যদি সাজাই তাহলে লিখতে পারি i cos phi প্লাস, এখানে cos 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির বেজোড় গুণিতক হলে এখানে cos হয়ে যায় sin phi, আর cos 90 ডিগ্রির মান আমরা জানি যে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, শুধু এই রাশিটা থাকবে। এবারে আমরা লিখব j1 is equal to, এই ক্ষেত্রে আমরা নিব এই j1 ভেক্টরটার সাথে বাকিগুলোর কোণের কোসাইন। এখন আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা যদি j1 ভেক্টর হয়, এটার সাথে এই i ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? এইটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এটা ফাই কোণে সরে গেছে, তাহলে এই i ভেক্টরের সাথে j1 ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা পাচ্ছি এখানে 90 ডিগ্রি প্লাস ফাই। এই জন্য আমরা এটা লিখেছি 90 ডিগ্রি প্লাস ফাই। সবগুলোর ক্ষেত্রে কোসাইন হবে প্লাস জে। এখন আমরা দেখব এই j1 ভেক্টরের সাথে j ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ফাই কোণে সরে গেছে, তাই এখানে হবে cos phi। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই j1 এর সাথে এই k ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা এইটা যেহেতু একই তলে আছে, y এবং y1 একই তলে আছে, তাহলে j1 এর সাথে k1 এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি, এখানে 90 ডিগ্রি আছে, সেজন্য এখানে হয়ে যাবে সাইন,
আর আমরা জানি যে 90 ডিগ্রি প্লাস ফাই হলে সেটা হয়ে যায় মাইনাস কসের ক্ষেত্রে। এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, প্লাস যে কস ফাই, আর কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা লেখার দরকার নাই। আর আমরা এখানে k1 = k লিখেছি, কারণ হচ্ছে এখানে জ্যাড অক্ষের সাপেক্ষে যেহেতু ঘোরানো হয়েছে, k1 আর k তো একই, k1 এর সাথে k এর সম্পর্কটা তো একই থাকবে, তাহলে এখানে হবে k1 = k। আর এটার সাথে সবগুলো 90 ডিগ্রি কোণে থাকে, সেহেতু সবগুলো cos 90 ডিগ্রি যদি আমরা i এর ক্ষেত্রে লিখি, j এর ক্ষেত্রে লিখি, সবগুলো তো 0 হয়ে যাবে, শুধু থাকতেছে তাহলে k1 = k। আমরা এখন এটাকে ম্যাট্রিক্সের রূপে লিখব। এখানে i1 j1 k1 এভাবে আমরা লিখতে পারি। এটাই আমরা ওই সমীকরণগুলোকে রূপান্তরিত করতে পারি এভাবে, i cos phi প্লাস j sin phi প্লাস k × 0। এখানে যেগুলো রাশি আছে এগুলোর সাথে এগুলোর গুণ হবে এবং প্রত্যেকটা যোগ হবে। আবার এখানে যে রাশিগুলো আছে এটার সাথে প্রত্যেকটা গুণ হয়ে যোগ হবে, এখানে যে রাশিগুলো আছে প্রত্যেকটা গুণ হয়ে যোগ হয়। তাহলে আমরা তিনটা সমীকরণ এর আগে পেয়েছিলাম, সেই তিনটা থেকে আমরা এই ম্যাট্রিক্সটা লিখতে পারি। এখানে এই যে মাঝখানের যে ম্যাট্রিক্সটা আছে এটাকে বলা হয় রূপান্তর ম্যাট্রিক্স, কারণ আগে ছিল i j k একক ভেক্টর, এখন হলো i1 j1 k1 একক ভেক্টর। তাহলে এই অবস্থা থেকে এই অবস্থায় আসার জন্য যে ম্যাট্রিক্সটা এখানে হয়েছে ব্যবহৃত, সেটা হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে এখানে এটা, আর এটাকে আমরা d দিয়ে প্রকাশ করলাম, তাহলে d = হবে এটা। এবারে আমরা দ্বিতীয় ঘূর্ণন সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় ঘূর্ণনের ক্ষেত্রে আমি বলেছি যে x এখন x1 অবস্থানে আসছে, এই x1 এর সাপেক্ষে y1 এবং z ঘুরবে। যেহেতু x1 এর সাপেক্ষে ঘুরবে, x1 টা স্থির থাকবে, x1 স্থির থাকা মানে x1 = হবে x2, অর্থাৎ এখন যে অবস্থানটা হবে সেটার ক্ষেত্রে x1 এবং x2 সমান হবে, কারণ এটার কোনো চেঞ্জ নাই। আমরা এই x1 এর সাপেক্ষে কাকে ঘোরাবো? y1 যে অবস্থানটা ছিল আগে সেটাকে, আর z যে অবস্থানটা ছিল সেটাকে আমরা ঘোরাবো থিটা কোণে। এই যে তলটা এটা আমরা আগে পেয়েছিলাম, এটাকে যদি আমরা এটার সাপেক্ষে ঘুরাই, তাহলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই তলটা ঘুরে এই অবস্থানে চলে আসছে। কতটুকু ঘুরেছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণে ঘুরেছে, থিটাটা হচ্ছে অয়লার কোণ। এখন আমরা এইটার ক্ষেত্রে ঠিক আগের মতোই সমীকরণগুলো লিখতে পারি। যেহেতু এখন এখানে x1 এবং x2 সমান, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে i2 = হবে i1। অর্থাৎ এখন যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা পাচ্ছি সেটা হচ্ছে x2 y2 z2। x2 y2 z2 এর ক্ষেত্রে আমরা আগের মতো এভাবে সম্পর্ক বের করব, আর x2 y2 z2 এর ক্ষেত্রে আমরা একক ভেক্টরগুলোকে ধরতে পারি i2 j2 k2। i2 টা i1 এর সমান হবে, j2 টার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি আগের মতো করে। যেহেতু ত্রিমাত্রিক, তোমাদেরকে এটা ভালোভাবে বোঝানোটা একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আগের সমীকরণগুলোর সাথে যদি তোমরা তুলনা করো তাহলে তোমরা এটা বুঝে যাবে। এরপরে হচ্ছে k2 = -j1 sin θ প্লাস k1 cos θ। একইভাবে আমরা সেটা লিখতে পারি আগের মতো থিটা কোণে সরিয়ে cos sin এবং চিহ্ন নিয়ে। এটাকে আমরা ম্যাট্রিক্স রূপে লিখতে পারি এভাবে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই প্রথম যে রোটা আছে সেটার সাথে সবগুলোর গুণ হবে i1, এটার সাথে গুণ হবে এটা, এটার সাথে গুণ হবে এটা, এটার সাথে গুণ হবে এটা, সবগুলোর যোগফল হবে এই সমীকরণটা। আমরা দেখতে পাচ্ছি i1 এর সাথে 1 গুণ করলে হয় i1 প্লাস এখানে 0 হবে প্লাস 0 হবে, তাহলে এখানে আমরা এই সমীকরণ পাচ্ছি। আবার এখানে সবগুলোর সাথে এই সবগুলো যদি গুণ করে যোগ করি আমরা এই সমীকরণটা পাবো, বা এখানে সবগুলোর সাথে এই সবগুলো যদি আমরা এভাবে গুণ করে যোগ করি তাহলে এই সমীকরণটা পাবো। আমরা এভাবে ম্যাট্রিক্সটা লিখতে পারি ঠিক আগের মতোই। এখানে এই ম্যাট্রিক্সটা হবে রূপান্তর ম্যাট্রিক্স। আমরা রূপান্তর ম্যাট্রিক্সকে যদি সি দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে সি। তৃতীয় ঘূর্ণনের ক্ষেত্রে আমি বলেছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে আবার
জ্যাড অক্ষের সাপেক্ষে ঘোরানো হবে। জ্যাড অক্ষ বলতে আসলে এখন যে অবস্থানটা আছে জ্যাড প্রাইম অবস্থান, এই জ্যাড প্রাইমের সাপেক্ষে কারা ঘুরবে, এই এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। তাহলে দুটো যখন ঘুরবে, ঘোরার পরে আমরা সর্বশেষ যে অবস্থানটাকে আমরা সেটাকে প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। জ্যাড প্রাইমটা সাপেক্ষে যেহেতু ঘুরবে সেহেতু জ্যাড প্রাইমের কোনো পরিবর্তন হবে না। আর এই ক্ষেত্রে আমরা যে কোণে ঘুরাবো সেটা হচ্ছে সাই। এখন আমরা যে নতুন অবস্থানটা পাবো সেটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। আর কোণে ঘুরে গেছে সাই। এখানে অয়লার কোণ হচ্ছে সাই। এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম বরাবর একক ভেক্টরগুলোকে আমরা আই প্রাইম, জে প্রাইম, কে প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণগুলো আমরা এভাবে লিখবো। আই প্রাইমটা হচ্ছে বর্তমান একক ভেক্টর, আগে ছিল আই টু, এটার সাথে সম্পর্ক আমরা এভাবে আগের মতো করে লিখতে পারি। জে প্রাইমটা হচ্ছে বর্তমান অবস্থান আর আগেরটা ছিল আই টু, এভাবে আমরা এটা লিখতে পারি। কে এর ক্ষেত্রে পরিবর্তন হবে না, কারণ এখন জেড প্রাইমটা হচ্ছে আগের যে অবস্থানটা ছিল সেটার সাপেক্ষে আমরা ঘুরিয়েছি। এটার সাপেক্ষে যেহেতু ঘোরানো হয়েছে সেহেতু এটার কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা ম্যাট্রিক্স রূপে এভাবে লিখতে পারি আগের মতো করে। এক্ষেত্রে রূপান্তর ম্যাট্রিক্স হবে এই মাঝখানে এটা, আর এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই প্রাইম ইকুয়াল টু হচ্ছে বি এত। আমরা দেখতে পাচ্ছি বিটা ছিল রূপান্তর ম্যাট্রিক্স, রূপান্তর ম্যাট্রিক্সটা এর উপরে কাজ করে এটা হয়েছে। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি সি এত, বি এর জায়গায় বি আছে, সি এটার উপরে কাজ করে তো এটা হয়েছে। আবার বি সি আমরা ঠিক রেখেছি, এটা সমান আমরা পেয়েছিলাম ডি এত, এভাবে আমরা লিখতে পারি। এই যে বিসিডিটাই হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স, সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্স, অর্থাৎ টোটাল যে রূপান্তর ম্যাট্রিক্সটা সেটাকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, এ ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি সি ডি। বিটা হচ্ছে এটা আমরা আগে দেখেছি, সি হচ্ছে এটা আগে দেখেছি, ডি হচ্ছে এটা আমরা আগে দেখেছি। তিনটার গুণফল আমরা এখন বের করব। এই তিনটার গুণফলে হবে সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্স। প্রথমে এটার সাথে এই ম্যাট্রিক্সের গুণ হবে, পরে এই দুটার গুণফলকে এটার সাথে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের গুণফল তোমরা জানো, তারপরও আমি বলে দিচ্ছি যাদের মনে নেই তাদের জন্য। এখানে আমাদের করতে হবে এই যে প্রথমে যে রোটা আছে সেটার সাথে প্রথমের এই কলামটার গুণ হবে, অর্থাৎ কস সাইয়ের সাথে গুণ হবে 1, গুণ হলে হবে কস সাই, প্লাস সাইন সাই ইন্টু 0, এটার সাথে এটা গুণ হয় যেটা হবে সেটা হবে, প্লাস 0 দিলে তো 0ই থাকবে, আবার 0-র সাথে এটা 0 গুণ হয়ে প্লাস হবে, তাহলে টোটাল এখানে আমরা পাবো কস সাই। ঠিক একইভাবে এই যে এখানে রোটা আছে সেটার সাথে এটা সবগুলোর গুণফল যোগ হবে, এখানে আমরা সেটা লিখব। এইটা যে রো আছে সেটার সাথে এই কলামের সবগুলোর গুণফলের যোগ করে যেটা হয় সেটা এভাবে লিখব। এরপরে আবার ঠিক এখানের রো এর সাথে এটার কলামের যা যা আছে সেটার গুণ করে যোগ করে এখানে হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এই কলামের সাথে সবগুলার আবার একই রকম করে গুণ করে যোগ করে এটা হবে। এভাবে দুটো ম্যাট্রিক্স আমরা পাবো। এই দুটো ম্যাট্রিক্সের আবার ওই ফর্মুলায় আমরা গুণ করব, গুণ করে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। আর এটাই হচ্ছে সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্স। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এভাবে, অয়লার কোণের সংজ্ঞা দাও, অয়লার কোণ ব্যবহার করে একটি সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্সের রাশিমালা বের করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।